শুনুন, গভীর রাতে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে আর বাতাসে শুধু বাঁশবাগানের ঝিরঝির শব্দ, তখন কেউ কাঁদে। কে কাঁদে? কার কান্না? কেউ বলে গাছের গুড়ির ভিতর থেকে, কেউ বলে পুকুরের তলায় ডুবে থাকা মেয়েটা, কিন্তু কেউ কখনো সেই কান্না থামাতে পারেনি। আজকের গল্প সেই কান্নার, যে কান্নার পিছনে লুকিয়ে আছে এক অদ্ভুত সত্য, যে সত্য একবার জানলে আপনি রাতে জানালার পর্দা টানতে ভুলবেন না। গভীর রাতের কান্না শুরু হোক। খোলা হাওয়া বাতাস লাগছে গাড়ির জানলা দিয়ে, দূরে বাঁশবাগান, নদীর ধার, ধূসর মেঘ। পুরো দৃশ্যটা যেন কোনো পুরনো ছবির ক্যামেরায় ফেলা শট। রাজু গাড়ি চালাচ্ছে, দুহাত স্টিয়ারিংয়ে, চোখ ডান দিকে, সেই পাকা রাস্তা যে বাঁক নিয়ে যায় এক গ্রামের দিকে। চাঁদপুর জেলার সীমানায় এক নামহীন পাড়া, বাঁশডাঙ্গা। 27 বছর বয়সী রাজু ঢাকায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি ছেড়ে দিয়েছে মাত্র 2 মাস আগে। মা মারা গেছে। মার মৃত্যুর পর থেকে বাড়ির কথা মনে পড়ে। সেই পুরনো বাড়ি যেখানে সে শিশু ছিল, যেখানে বাবা এখনো একা বসে আছেন এক কোণে, চেয়ারে বসে চায়ের কাপ হাতে, কিন্তু চা ঠান্ডা হয়ে যায়, বাবা টেরই পান না। এই বাড়ি তো প্রায় জঙ্গলে ঢাকা পড়ে গেছে, মনে মনে ভাবল রাজু। পাড়ায় ঢুকতেই গাড়ি থামালো। এক বুড়ো মাটির পথে হাঁটছে, কাঁধে লাঠি, পিছনে একটা কালো কুকুর। রাজু জানালা নামিয়ে জিজ্ঞেস করল, দাদু, গোবিন্দ সরকারের বাড়িটা কোন দিকে? বুড়ো থমকে দাঁড়ালো, চোখ তুলে দেখল, তারপর মুখ ভারী করে বলল, ওই যে বাঁশবাগানের পেছনের লাল চালার বাড়ি, কিন্তু বাবা, আজকাল ওখানে রাত কাটানো ভালো না। কেন দাদু? বুড়ো মাথা হেড়ে বলল, কেউ কাঁদে রাত 12টার পর, কান্না শুনলে ঘুম হয় না। তুই গোবিন্দের ছেলে নাকি? হ্যাঁ রাজু, ঢাকা থেকে এসেছি। তোর মা বেচারা বেছে, ওই কান্নাই শুনে শুনে হয়তো ক্লান্ত হয়ে গিয়েছিল, বলে বুড়ো চলে গেল। কুকুরটাও একবার রাজুর দিকে তাকালো, তারপর ল্যাজ নামিয়ে হাঁটতে লাগলো। রাজু গাড়ি চালিয়ে গেল বাড়ির দিকে। বাড়িটা লাল টিনের চাল, কিন্তু এখন সব জায়গায় কালো দাগ, আর্দ্রতা, মস, কাঠের গায়ে শেওড়ার লতা। বারান্দার কাঠের বেঞ্চে বসে আছেন বাবা। চোখ দুটো অন্ধকার হয়ে গেছে, ক্যাটারাক্ট। ডাক্তার বলেছে অপারেশন দরকার, কিন্তু বাবা বলেছেন এখন আর চোখ লাগবে না, যা দেখার সব দেখে ফেলেছি। রাজু বলল, বাবা, আমি এসে গেছি। বাবা মাথা ঘুরিয়ে তাকালেন, যদিও দেখতে পান না। হাসলেন, ওহ রাজু, তোর পায়ের শব্দ চিনে ফেললাম। বাড়ির ভিতরে ঢুকলো। গন্ধ, পুরনো কাঠ, ভেজা কাপড় আর ধূপের অবশিষ্ট সুগন্ধ। একটা ঘর, মার ঘর, দরজা বন্ধ। রাজু দরজার হাতল ধরল, হঠাৎ হাত সরিয়ে নিল। মনে হলো ভিতর থেকে কেউ নিঃশ্বাস ফেলছে। বাবা, মার ঘর তো বন্ধ রেখেছেন? হ্যাঁ, তুই খুলবি না। মা ভালোবাসত ওই ঘরটা। ওখানে ওর সবকিছু, সেলাই মেশিন, পুরনো ফটো, আর ওই লাল শাড়িটা। কোন লাল শাড়ি? বাবা একটু থেমে বললেন, যে শাড়ি পরে মা মারা যান। রাজু কিছু বলল না। রাত হয়ে গেল। রাত 11:47। রাজু বিছানায় শুয়ে নেটফ্লিক্স দেখছিল। বাইরে বৃষ্টি নামল ধীরে ধীরে, তারপর ঝমঝম, বাতাসে বাঁশের শব্দ। হঠাৎ ওয়া ওয়া ওয়া, একটা কান্নার শব্দ। রাজু মাথা তুলল। শুনেছে নাকি? শব্দ আসছে পিছন দিক থেকে, যেদিকে মার ঘর। কান্না নয়, কান্নার ছায়া, যেন কেউ কাঁদছে, কিন্তু কান্না শব্দ নয়, মাত্র একটা স্পর্শ, একটা স্মৃতি। ঘড়ির কাঁটা 12টা বাজল। ঠং ঠং ঠং। সঙ্গে সঙ্গে কান্না শব্দ পরিষ্কার হয়ে উঠল। হু হু হু। মেয়েদের মতো, কিন্তু কোথাও ভেজা, কোথাও তীক্ষ্ণ, যেন পানির ভিতর থেকে কাঁদছে। রাজু উঠে বসল। হৃদস্পন্দন বেড়ে গেল। এটা কি? কেউ আছে? সে বিছানা থেকে নামলো। জুতো পরেনি, খালি পায়ে দরজা খুলে বারান্দায় এলো। বাতাসে একটা গন্ধ, গোলাপ জল আর ভেজা মাটির মিশ্রণ। মায়ের প্রিয় গোলাপ জল,
আর ভেজা মাটি, যেমন হয় পুকুরের পাড় থেকে। মায়ের দরজা খোলা, কিন্তু সে তো বন্ধ করে দিয়েছিল বিকেলে। রাজু ধীরে ধীরে এগিয়ে গেল, দরজা খুলে ভিতরে তাকালো। ঘরটা খালি, শুধু একটা পুরনো আয়না দেয়ালে ঝুলছে, আর মেঝেতে লাল শাড়ির একটা টুকরো কাপড়, যেন কেউ টেনে টেনে নিয়ে গেছে। কান্না থেমে গেছে, শুধু বাইরে বৃষ্টি, আর আয়নায় প্রতিফলিত নিজের মুখের পিছনে একটা ঘোমটা দেওয়া মুখ। চোখ দুটো ঘন কালো, মুখ থেকে জল টপ টপ করে পড়ছে। রাজু পিছিয়ে গেল, পিছনে লাগলো দেয়ালে, আয়নায় তাকালো আবার। সেখানে শুধু নিজের মুখ, কিন্তু তার গালে একটা ভিজে হাতের ছাপ। পরদিন সকাল, রাজু বাবার সামনে চা খাচ্ছে। বাবা জিজ্ঞেস করলেন, রাতে কিছু শুনেছ? হ্যাঁ, কান্নার শব্দ। বাবা চোখ বুজে বললেন, মা বলতো ওই কান্না নতুন না, ওই আগেও ছিল, আমাদের বিয়ের আগের থেকে। মানে? 1880 সাল। এই বাড়ি আমি কিনি তখন। আগে এখানে ছিল মজিদ মিয়ার বাড়ি। ওরা এক রাতে গায়েব হয়ে যায়। সবাই বলে যে ও মেয়েটা পুকুরে ডুবে মরেছে। কোন মেয়ে? মজিদ মিয়ার ছোট মেয়ে রানু, তখন বয়স মাত্র 13। বলে বিয়ে দেবে বলে মিথ্যে কথা বলে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। মেয়েটা এক রাতে পুকুরে ঝাঁপ দেয়। তারপর থেকেই এই কান্না। কিন্তু মা তো বলেছিলেন এটা শুধু গল্প। বাবা হেসে বললেন, তোর মা, ও শুধু তোর ভয় পেতে চায়নি, ও নিজে দেখেছিল। কি দেখেছিলেন? এক রাতেও দেখেছিল এই বারান্দায় একটা মেয়ে দাঁড়িয়ে, গায়ে লাল শাড়ি, চুল ভিজে মুখ ঢেকে রেখেছে। মেয়েটা বলেছিল, আমাকে খুঁজে বার করো, আমি এখনো পানির ভিতর। রাজু চায়ের কাপ নামিয়ে রাখল। পুকুরটা কোথায়? বাবা আঙ্গুল দিয়ে দেখালেন, ওই যে বাড়ির পিছনে বাঁশবাগানের ভিতর একটা ছোট জলাশয়, ওটাই। এখন প্রায় ভরাট হয়ে গেছে, কিন্তু তখন গভীর ছিল, 10 ফুট হবে। রাজু বাড়ির আলমারি ঘাঁটতে লাগল। মায়ের জিনিসপত্রের মধ্যে একটা লাল ডায়েরি পেল, লেখা রাজুর জন্য, যদি কখনো ওই কান্না শোনে। ডায়েরি খুলল। 12 জুলাই 2018। আজ আবার শুনলাম। রাজু তখন ঢাকায়। কান্না শুনে ঘুম ভেঙে গেল। বাইরে গেলাম, বারান্দায় একটা লাল জিনিস পড়ে আছে, শাড়ির লম্বা টুকরো। হাত দিয়ে তুললাম, ভিজে গেছে, কিন্তু বৃষ্টি তো হয়নি। আমি ভয় পাইনি, কারণ বুঝেছি সে ক্ষতি করতে আসেনি, সে চায় আমরা তাকে মনে রাখি। বাবা বলেছিলেন মাজিদ মিয়ার রানু, কিন্তু সত্যি কি? আমি গাঁয়ের পুরনো শিক্ষক আব্দুল মান্নান স্যারের কাছে গিয়েছিলাম। উনি দেখিয়েছিলেন 1967 সালের একটা পুরনো সংবাদপত্রের কাটিং। লেখা, বাঁশডাঙ্গা গ্রামে এক কিশোরী নিখোঁজ, বিশ্বাসঘাতকতার শিকার হয়ে আত্মহত্যা। ছবি আছে, মেয়েটির নাম রানু খাতুন, বয়স 13। বাবা ছিলেন মস্ত জমিদার, কিন্তু গরিব হয়ে যান। লোকে বলে এক ধনী যুবক তাকে বিয়ে দেবে বলে ভুলিয়ে প্রেম করে, তারপর অন্য কাউকে বিয়ে করে। রানু এক রাতে পালিয়ে আসে এই বাড়িতে, যেখানে তখন ছিল তার মামা, কিন্তু মামা তাকে ফিরিয়ে দেয়। রানু ফেরার পথে পুকুরে ঝাঁপ দেয়, কিন্তু কথা হচ্ছে তার লাশ কখনো পাওয়া যায়নি। তাহলে সে মরেনি, নাকি মরেছে কিন্তু আত্মা এখন অস্থির? আজ রাতে স্বপ্ন দেখেছি, সে বলছিল, আমি মরিনি পুকুরে, আমাকে গাছের গুড়িতে পুঁতে রাখা হয়েছে, আমার নামের পাশে রাজু লেখা আছে। কি বলে এটা? আমার ছেলের নামের সাথে মিল, নাকি নাম একই ছিল? রাজু ডায়েরি হাত থেকে পড়ে গেল। গাছের গুড়িতে পুঁতে রাখা হয়েছে। সে ছুটে গেল বাড়ির পিছনে। বাড়ির পিছনে একটা বিশাল কাঁঠাল গাছ, মরে গেছে অনেক আগে, শুধু গুড়ি আছে। পাশে ছোট্ট একটা পাথর। রাজু পাথর সরালো, নিচে কিছু লেখা, রানু, 1967, বিশ্বাসঘাতকতা কখনো মাপ হয় না। তার নিচে কোনো কারিগরি ছাড়াই কেমন যেন নখ দিয়ে খোদাই করা, রাজু। রাজু হাঁ করে তাকালো। তার নিজের নাম, কিন্তু
এই গুড়ি তো 50 বছর পুরনো। সে কাঠ খুঁড়তে শুরু করলো, নখ দিয়ে, তারপর একটা লোহার দণ্ড দিয়ে। গুড়ির ভিতর থেকে কাদার মতো কিছু বেরিয়ে এলো। কাদা নয়, গাঁটটা করা মাটি, যেন কোনো মৃৎপাত্রের টুকরো। তার ভিতর থেকে লাল শাড়ির কাপড়, একটা কাঁচের ব্রেসলেট আর একটা কালো চুলের গুচ্ছ। হঠাৎ হু 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 কান্না শুরু হলো, কিন্তু এবার সরাসরি পাশ থেকে। রাজু ঘুরে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, বয়স 13-14, গায়ে লাল শাড়ি, চুল ভিজে, মুখ ঢাকা, কিন্তু এক চোখ দেখা যাচ্ছে, কালো, গভীর, কান্নায় ভরা। হাতে একটা কাদা মাখা ডায়েরি। সে বলল, তুই এলি। কণ্ঠস্বর দুর্বল, যেন পানির ভিতর থেকে আসছে। তুমি রানু? মেয়েটা মাথা নাড়ল। আমি মনিনী পুকুরে, আমাকে ধরে নিয়ে আসে সে, মামার ছেলে রাজু। রাজু থমকে গেল। মামার ছেলে রাজু? তার নিজের নাম? সে আমাকে বলেছিল আমি তোকে বিয়ে করব। আমি বিশ্বাস করেছিলাম। এক রাতে পালিয়ে এসেছিলাম, সে আমাকে এখানে ডেকেছিল। তারপর সে আমাকে গুড়ির ভিতর পুঁতে দিয়েছিল, মাটির ভিতর চেপে ধরেছিল, যতক্ষণ না আমি শ্বাস নিতে পারি না। মেয়েটা এগিয়ে এলো। পায়ের নিচে থেকে জল টপ টপ করে পড়ছে, কিন্তু মাটি ভিজছে না। তুই তার নাতি। তোর বাবার নাম সুবল, তার বড় ভাই ছিল রাজু। তোর নাম তার নামে রাখা হয়েছে, কিন্তু কেউ বলেনি তোকে কেন নাম রাখা হয়েছে। রাজু পিছিয়ে গেল। বাবা কিছু বলেননি। কে বলবে? গ্রামের লোক চাপা দিয়েছে, সুবল ভাইয়া চুপ করিয়ে দিয়েছে। কিন্তু আমি চুপ করব না। আমার লাশ চাই। আমাকে পানির মাঝখানে শেষ করতে হবে, নইলে আমি তো রক্তের ভিতর থেকে কাঁদব। মেয়েটা হাত বাড়ালো। রাজু চিৎকার করে উঠল। চোখ খুলে দেখল সে বিছানায় শুয়ে। বৃষ্টি থেমেছে, সকাল হয়ে গেছে, কিন্তু তার হাতে ভিজা মাটি। রাজু বাবার সামনে ডায়েরি, মাটি আর কাচের ব্রেসলেট নিয়ে বসল। বাবা, আপনার বড় ভাই ছিলেন নাকি? বাবা অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, হ্যাঁ, রাজু আমার চেয়ে 5 বছর বড়। 1967 সালে সে এক রাতে গায়েব হয়ে যায়। বাড়ি দেখি রক্তে ভরে গেছে। মামার বাড়িতে ছিল রানু, মামার মেয়ে না, ভাইজি। কেউ কিছু বলেনি। পরদিন রানুও গায়েব। গ্রামের লোক বলে পালিয়েছে দুজনে, কিন্তু আমি জানতাম রাজু ভাই রাগী ছিল। সে বলেছিল ওকে ছুলে হাত কেটে দেব। কেন? ওই ধনী ছেলেটা, সে ছিল রাজু ভাইয়ের বন্ধু। সে রানুকে ভুলিয়েছিল। রাজু ভাই রানুকে ভালোবাসত, কিন্তু রানু ওকে চায়নি। ও চেয়েছিল সেই ছেলেকে। তাই হয়তো রাতে দুজন মিলে পালাবে ভেবেছিল, কিন্তু কিছু একটা ঘটেছিল। রানুকে কে মেরেছিল? বাবা চোখ মুছলেন। আমি জানি না, কিন্তু যখন তোর মা তোর নাম রাজু রাখতে চাইল, আমি বারণ করেছিলাম। ও বলেছিল নামটা ভুলে যাওয়া উচিত না, মনে রাখা উচিত কি ভুল করেছিল আমরা। রাজু ঠিক করল লাশ খুঁজবে। সে গ্রামের পুরানো মাঝি রফিক মিয়াকে ডাকল। রফিক মিয়া বলল, ওই পুকুরে কোনো লাশ নাই, কিন্তু বাঁশবাগানের নিচে একটা পুরনো কূপ আছে, মাটি দিয়ে ঢাকা, কেউ জানে না। দুজনে কোদাল নিয়ে বাঁশবাগানে গেল। যেখানে গুড়িটা, সেখান থেকে দক্ষিণে মাত্র 10 ফুট। মাটি খুঁড়তে লাগলো। 2 ফুট নামতেই কাঠের ঢাকনা তুলে ফেলল। ভিতরে গভীর অন্ধকার। নিচ থেকে আসছে গন্ধ, পচা পানি, পুরানো কাপড় আর গোলাপ জল। রফিক মিয়া বলল, ওই কূপে আমি ছোটবেলায় জল তুলতাম। তারপর 1967-তে কে যেন মাটি দিয়ে ঢেকে দেয়। রাজু রশি বেঁধে নামল। নিচে পৌঁছে টর্চ জ্বালালো। দেয়ালে কাদামাখা লেখা, আমি বিশ্বাস করেছিলাম। নিচে কঙ্কালসার হাড়, লাল শাড়ি আর একটা ছোট্ট হাড়ের বক্স। বক্স খুলল।
ভিতরে একটা চুলের ফিতা, একটা চিঠি আর একটা ক্ষুদ্র হাড় শিশুর। চিঠিটা খুলল, হাতের লেখা কাপা কালি মিলিয়ে গেছে। প্রিয় রাজু, আমি তোকে ভালোবাসি। তুই যদি এই চিঠি পড়িস মানে আমি মরে গেছি। আমি জানি তুই আমাকে গুড়ির ভিতর পুঁতবি না। তুই ভালো মানুষ, কিন্তু তারা আমাদের বিশ্বাস করবে না। আমি গর্ভবতী, তোর বাচ্চা। আমি চাই বাচ্চাটাকে পুকুরে না ফেলে শেষ করো আমাদের দুজনকে একসাথে। পানির ভিতর যেন আমরা একসাথে থাকি। রানু। রাজুর হাত থেকে চিঠি পড়ে গেল। তার চোখ দিয়ে জল পড়ছে, না ভিজা জল। তার কানে শোনা যাচ্ছে উহ উহ উহ। কিন্তু এবার একা নয়, দুটো কান্না, একটা মেয়ের আর একটা শিশুর। রাজু সব কিছু নিয়ে এলো বাড়ি। বাবাকে সব বলল। বাবা কাঁদলেন, বললেন, আমি জানতাম, কিন্তু ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম সময় সব ঢেকে দেবে। রাজু ঠিক করল শেষ কৃত্য করবে। গ্রামের মৌলভী সাহেবকে ডাকলো। সাহেব বললেন, আত্মা যদি অস্থির থাকে তাহলে মুক্তি দিতে হবে তার ইচ্ছে মতো। ও যা চায় তা করতে হবে। রাত 12টা। পুকুরের ধারে জমে গেল গ্রামের লোক। রাজু হাতে কাঠের বাক্স, ভিতরে রাখা হয়েছে রানুর হাড়, লাল শাড়ি, বাচ্চার হাড় আর চিঠি। রাজু বলল, রানু, আমি তোমাকে ক্ষমা চাইছি আমার পরিবারের পক্ষ থেকে। তোমার যা ইচ্ছে তা করো। সে বাক্সটা পুকুরে ফেলল। জলে ঢুকতেই পুকুরের জল ফুটতে শুরু করলো। না, ফুটছে না, জল উপরে উঠছে, যেন কেউ টানছে। জলের উপর ভাসলো দুটো ছায়া, একটা মেয়ে আর একটা ছোট্ট শিশু। মেয়েটা হাত তুলে রাজুকে আশীর্বাদ করলো। শিশুটা হাসলো। তারপর জল শান্ত, চাঁদ উঠল। আর সেই রাত থেকে কান্নার শব্দ আর কেউ শোনেনি। 1 বছর পর রাজু বাড়িতে থাকে। বাবার চোখ অপারেশন হয়েছে, আবার দেখতে পান। বাঁশবাগানে একটা ছোট্ট সমাধি বানানো হয়েছে। রানু ও অজানা শিশু, 1967। তার পাশে একটা ফলক, বিশ্বাসঘাতকতা মাফ হয় না, কিন্তু ক্ষমা করা যায়। এক রাতে রাজু বারান্দায় বসে চা খাচ্ছিল। হঠাৎ বাতাসে গন্ধ, গোলাপ জল আর দূর থেকে একটা হালকা হাসির শব্দ। সে তাকালো। বাঁশবাগানের পাশে দুটো ছায়া হাঁটছে। একটা মেয়ে, হাতে একটা ছোট্ট হাত, দুজনেই লাল শাড়ি পরা, আর তাদের পায়ের নিচে জলের ছাপ নেই। রাজু চোখ বুঝল, মনে মনে বলল, শান্তি পাও রানু দিদি, শান্তি পাও ছোট্ট রাজু। গল্প শেষ হলো, কিন্তু প্রশ্ন থেকে গেল, কত রানু আছে আমাদের গ্রামগঞ্জে? কত কান্না চাপা পড়ে আছে মাটির নিচে? বাবার চুপিতে, মায়ের চোখের জলে। ভূত শুধু পুরনো বাড়িতে থাকে না, ভূত থাকে অবহেলায়, মিথ্যায়, আর সেই একটা কথা যা বলা হয়নি, দুঃখিত। আজ রাতে যদি কোথাও কান্নার শব্দ শোনেন, ভয় পাবেন না। শুধু একটা কাজ করবেন, জানালার পর্দা একটু সরিয়ে দেবেন আর বলবেন, আমি আছি, তুমি একা নও। কারণ কখনো কখনো ভূতদেরও শুধু একটু মনে রাখা দরকার হয়। আপনার পাশে থাকা হরর বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গভীর রাতের কান্নার গল্প শেয়ার করে সবাইকে মনে করিয়ে দিতে চায়, সত্য যতই কালো হোক, আলো দিলে সেটাও মুক্তি পায়। পরের গল্পে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত রাতে জানালা বন্ধ করে ঘুমাবেন না। শুভরাত্রি। আর শুনুন।